নব ফাল্গুনে আজ থেকে শুরু বাংলাদেশের নতুন যাত্রা। সকাল এমপি, বিকেলে মন্ত্রীদের শপথ। রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় মির্জা ফখরুল সহ 4 জন। বিশ বছর পর রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বিএনপি। সংকটে পড়া দেশকে নতুন আলোয় উদ্ভাসিত করার সুযোগ তারেক রহমানের হাতে। সবাইকে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার তারেক রহমানের। জামায়াত জোটের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানালো বিএনপি। এবার আলোচনায় সংসদ উচ্চকক্ষ গঠন। ভোটের হারে নাকি সংসদ সদস্যদের হিসাবে? প্রশ্ন, কিভাবে গঠিত হবে উচ্চকক্ষ? স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। নববসন্তে দেশে শুরু হচ্ছে নতুন অধ্যায়। এই নবযাত্রায় আজ অনেক কালের রীতি ভেঙে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এমপি ও মন্ত্রিসভার শপথ। সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার, আর প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এবার ক্ষণগণনা ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ পড়ানোর, আর এরপরই সর্বোচ্চ আসনে বিজয়ী দলের নেতা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। সঙ্গে শপথ নেবেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান হচ্ছে। এতে যোগ দেবেন দেশি বিদেশি অন্তত 1200 অতিথি। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করে এনেছে সংসদ সচিবালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ। শপথস্থল পরিদর্শন করেছেন বিএনপির একটি প্রতিনিধি দলও। এবার একটু উন্মুক্ত পরিবেশে সাধারণ মানুষের সামনেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এই ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। সার্বিক প্রস্তুতি মধ্যে আল্লাহর রহমতে সম্পূর্ণ হয়েছে। পরিপূর্ণভাবে ইনশাল্লাহ সন্ধ্যার মধ্যেই সম্পূর্ণ হবে। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য 37টি বাসভবন প্রস্তুত রাখার কথা জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। বিএনপি যেভাবে চায় সেভাবে প্রধানমন্ত্রীর বাসভবনের ব্যবস্থা করা হবে। এখন পর্যন্ত আমরা 37টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরও কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রিসভার সদস্যদের জন্য গাড়ি, ড্রাইভার ও দেহরক্ষীর ব্যবস্থা করা হবে। 2 দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার, সেটার জন্য শপথ নেবেন, এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। আমাদের সেই প্রিপারেশনের জন্যই আমরা আসছি। এখন পরে নিয়ে আমরা যোগাযোগ স্থাপন করব, তারপরে যখন বলা হবে তখন নামগুলো সবাই জানতে পারবেন ইনশাআল্লাহ। এদিকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছেন বেশ কয়েকজন উপদেষ্টা। আজও শেষ কর্মদিবসে কেউ কেউ কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে, জানিয়েছেন ফিরে যাবেন তাদের পুরনো কাজে। ভালো মন্দ মিলিয়ে তো 1.5 বছর কেটে গেল, তো আমি আমার পুরনো জীবনে ফিরে যাব। কিছু লেখালেখি, কিছু মাঝে মাঝে কিছু কথা বলা, এইটুকুই। সেই সূত্রে হয়তো আপনাদের সাথে এরপরেও আরো যোগাযোগ করব। ভালো মন্দের মিশ্র অভিজ্ঞতা নিয়েই 1.5 বছরের দায়িত্বপূর্ণ অধ্যায় শেষ করলেন উপদেষ্টারা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের শাসনামল ছিল অত্যন্ত সফল। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। শুনছিলেন যে এমপি ও মন্ত্রীদের শপথ আজ। কেমন মন্ত্রিসভা চায় বরিশালের মানুষ, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, শুভ সকাল। আজ তো মন্ত্রী এমপিদের শপথ, আপনার পেছনে বেশ কিছু সিনিয়র সিটিজেনদেরও দেখা যাচ্ছে। সব মিলিয়ে বরিশালের মানুষরা কেমন মন্ত্রিসভা চায়, কেমন নতুন বাংলাদেশ চায়, জানাবেন। নতুন সরকার, নতুন সংসদ, আর পুরো দেশ তাকিয়ে আছে নতুন রাজনৈতিক যে অধ্যায় তার দিকে, এবং তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রিসভা কেমন হবে সেটি জানতে আমরা এখন বেলস পার্কে এসেছি। এখানে আমরা সকাল থেকে দেখছি যে অনেক মানুষ, নানা বয়সী মানুষ, তারা হাঁটাচলা করছেন, ঘুরছেন, রাজনৈতিক বিষয়াদি নিয়ে কথা বলছেন। আমার সামনে আপনারা দেখছেন যে এখানে সিনিয়র সিটিজেন আছে, অনেক বসে আছেন তারা। আমি যদি তাদের কাছে একটু যাই এবং জানার চেষ্টা করি, যেহেতু তারা অনেক রাজনৈতিক উত্থান পতন দেখেছেন,
এবার বরিশালে কেমন মন্ত্রিসভায় কেমন নেতৃত্ব চান, বরিশালের কেমন প্রাধান্য চান? বরিশালে তো অবশ্যই বরিশালের বাসিন্দা হিসাবে বরিশালে মন্ত্রিসভার প্রাধান্য চাই, এবং বরিশাল একটি অবহেলিত জায়গা। এখানে উন্নয়নের ছোঁয়া খুব কমই লেগেছে। আমরা চাই বিভিন্ন চৌকস ব্যক্তিরা মন্ত্রী হবেন এবং এলাকার উন্নয়নের জন্য তারা অবদান রাখবেন। এবার আমি আরেকজনের কাছে জানতে চাইবো যে আসলে আপনার প্রত্যাশা কি মন্ত্রিসভাকে ঘিরে? ধন্যবাদ। আপনারা জানেন বিগত বছরে আমাদের দুর্ভাগ্য বরিশালের যে আমরা কোনো মন্ত্রী পাই নাই, এবং মন্ত্রী না থাকার কারণে বরিশালের অনেক উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়েছে। আজকে বরিশালের মানুষের প্রত্যাশা যে বরিশালে আজকে যে নির্বাচন হয়েছে সারা বাংলাদেশে, নির্বাচনের মধ্যে দিয়ে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আমাদের যারা ক্ষমতা আসবেন, বিশেষ করে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে, সেখানে আমরা জনাব তারেক রহমানের কাছে আমাদের নিবেদন যে বরিশালের উন্নয়নের জন্য বরিশালে যেন আমাদের মন্ত্রিত্ব দেওয়া হয়। বরিশালে যারা নির্বাচিত হয়েছেন তার মধ্যে জয়নুল আবদিন, মুজিবুর রহমান সরোয়ার, জহিরুদ্দিন স্বপন, রাজীব আহমেদ, তারা মন্ত্রী হওয়ার জন্য উপযুক্ত। তাদেরকে যেন যথাযথভাবে এখানে বরিশালে উন্নয়নের জন্য মন্ত্রিত্ব দেওয়া হয়। আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা একই, আমাদের পিপি সাহেব যেটা বলেছে, কারণ বরিশাল সবসময় দেখা গেছে যে বরিশালে জাতীয়তাবাদী দল সবসময় জিতেছেন, এবং এরা এই ছিটটা স্বাধীনতার পর থেকে কখনো কেউ নিতে পারে নাই। ফ্যাসিস্ট সরকারের সময় তারা জোর করে নিলেও তাতে দেখা গেছে যে ভোটের ব্যবধানে সবসময় বিএনপি এখানে যে পরিমাণ ছিল, তাতে আমাদের এই বরিশালবাসীর প্রত্যাশা আমাদের এখানে একজন মন্ত্রী দেওয়া হোক, এবং আমাদের অঞ্চলের যে উন্নয়ন সেটা আরও যাতে ভবিষ্যতে ভালো হয় সে ব্যাপারে আমাদের থাকবে। না, বরিশাল বিভাগ থেকে আমরা একাধিক মন্ত্রিত্ব চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এবার আমি আরেকজনের সাথে কথা বলবো যে এখানে আরো একজন রয়েছেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে কেমন মন্ত্রিসভা চান এবং বরিশালকে ঘিরে আপনার প্রত্যাশা কি? বরিশাল এখন বর্তমানে অবহেলিত। আমাদের বরিশালে অনেক কাজবাজি হয়নি। আমরা ভালো মন্ত্রী পাইলে, যেমন আমাদের এই যে সিট 5-6টা সিটই আমরা পেয়েছি, এখানে যদি ভালো মন্ত্রী হয় তাহলে আমাদের বরিশালের উন্নতি হবে। এই জন্য আমি জনাব তারেক রহমানের কাছে আবেদন রাখছি যাতে আমরা ভালো মন্ত্রী পাই এবং ভালো আমাদের উন্নয়ন হয়। আমাদের এই যে কোন সেক্টরের উন্নয়ন কামনা করছেন? আমরা বিশেষ করে এখন এই যে ভাঙ্গা টু বরিশাল কুয়াকাটা এই 4 লেন 6 লেন এই রাস্তাটা জরুরি। রেল লাইন, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার জন্য আবেদন করবেন কিনা, বা আপনাদের প্রত্যাশা রয়েছে কিনা? হ্যাঁ, এটাও আমাদের প্রত্যাশা। যেমন করে শিক্ষা তো আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বিগত সরকারের আমলে। এখন আমাদের শিক্ষার দিকে নজর দিতে হবে এবং স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। যেমনটি শুনছিলেন যে এখানে যারা আসছেন, এখানে কথা বলেছেন আমাদের সাথে, যে প্রত্যেকেরই প্রত্যাশা বরিশালকে ঘিরে, বরিশালের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, পাশাপাশি যে প্রাকৃতিক দুর্যোগের প্রতি বছর যে ক্ষতিগ্রস্ত হয়, এ কারণে যে দুর্যোগ মন্ত্রণালয়ের যে মন্ত্রী, সেই বিষয়ে কিন্তু এখানকার সাধারণ মানুষ কথা বলছেন। নানা বিষয়ে তাদের প্রত্যাশা রয়েছে এবং অপেক্ষায় থাকতে হবে সে পর্যন্ত যে আজকে বিকালে যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবেন, তখনই জানা যাবে যে আসলে বরিশালের প্রাধান্য কতটুকু থাকছে মন্ত্রিসভায়। এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে। জিয়াদ, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক সহকর্মী খুলনা থেকে যুক্ত আছেন আমিরুল ইসলাম। আমিরুল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষটা আপনি বসে আছেন, তাদের কাছে আসলে নতুন মন্ত্রিসভা কেমন চান তারা, আর নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু হচ্ছে আজ থেকে, সেখানে তাদের প্রত্যাশা কি? একসময় যে বন্দরনগরী ও শিল্পনগরী খুলনা, সে খুলনা কিন্তু বলা যায় যে একেবারে বন্ধ মিল কারখানার করে একেবারে মৃত নগরীতে পরিণত, যার কারণে যে খুলনাবাসী দীর্ঘদিনের যে প্রত্যাশা সে তাকিয়ে আছে বিশেষ করে এই মন্ত্রিসভার দিকে, যে কেমন মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে। আমরা কথা বলবো সে বিষয়ে এখানে যা রয়েছেন। আসলে কেমন মন্ত্রিসভা চাচ্ছেন, বিশেষ করে খুলনা অঞ্চল কেন্দ্রিক, বা এই মন্ত্রিসভা কেমন গঠিত হোক এটা কেমন প্রত্যাশা করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিনের অবহেলিত খুলনায় আমরা এবার একজন মন্ত্রিত্ব চাই। আজকে যে 17টি বছর পরে নতুন সংসদ গঠিত হবে এবং এই সংসদে মন্ত্রিসভা গঠিত হবে। আমরা চাই খুলনা থেকে এবার আমরা 4টি সংসদীয় আসন দিয়েছি, এর ভিতরে আমরা চাই যে একজন মন্ত্রী চাই। এ অঞ্চলে মরা শিল্পনগরী, যে খুলনাকে বলা হয় মৃত নগরী, সেটাকে পুনর্জীবিত করার জন্য আমরা খুলনা থেকে একজন মন্ত্রিত্ব চাই।
1964 সালে একজন মন্ত্রিত্ব পেয়েছিলাম এইখানে আমাদের খুলনা 4 আসনে আমরা একজন শিক্ষামন্ত্রী পেয়েছিলাম, তারপরে আমরা আর মন্ত্রিত্ব পাই নাই। তো অবহেলিত এই অঞ্চলকে পুনর্জীবিত করার জন্য, মৃত খুলনা নগরীকে আবার জীবিত করার জন্য খুলনাকে আমাদের দাবি, আমাদের মনের দাবি, আমাদের প্রাণের দাবি, খুলনাবাসীর দাবি, আমরা 4টি আসন দিয়েছি। এবার খুলনা থেকে একজন মন্ত্রিত্ব, পূর্ণ মন্ত্রিত্ব চাই আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে আহ্বান থাকবে অঞ্চলের মানুষের, খুলনাবাসীর পক্ষ থেকে আমরা একজন পূর্ণমন্ত্রী চাই এবং সেটা আমরা বিশ্বাস করি খুলনা 4 থেকে আমরা দেওয়ার দাবি জানাচ্ছি। এই অঞ্চলে এখনো মন্ত্রিত্ব পাইনি, অবহেলিত এই অঞ্চলকে পুনর্জীবিত করার জন্য আমরা একজন পূর্ণমন্ত্রী চাই। এটা আমাদের প্রাণের দাবি। ধন্যবাদ আপনাকে। কেমন মন্ত্রিসভা হলে ভালো হয় বলে মনে করেন আপনি? আসলে নবীন প্রবীণ মিলাই সরকার গঠন করতে হয়, মন্ত্রিসভা করতে হয়। তো সেক্ষেত্রে যেহেতু খুলনা অঞ্চলে আমাদের অবহেলিত, এখানে শিল্পনগরী ছিল, আজকে মৃত হয়ে গেছে। তো এটারে জাগাইতে হলে জাতীয় নেতৃত্ব দরকার। আজিজুল বাড়ি হেলাল জাতীয় নেতৃত্ব দেন। তো সেই হিসাবে আমরা খুলনাবাসী, বিশেষ করে খুলনা 4-এর মানুষ আশা করব যে আজিজুল বাড়ি হেলাল এই মন্ত্রিসভায় স্থান পাবেন। ধন্যবাদ আপনাকে। কেমন মন্ত্রিসভা গঠন হলে ভালো হয় বলে মনে করেন, এই অঞ্চল উন্নয়ন হবে মনে করেন আপনি? ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাননীয় চেয়ারম্যানের কাছে। আমাদের দাবি যে আমাদের এলাকায় দীর্ঘদিন মন্ত্রী নাই, আমাদের অবহেলিত এলাকা, আমাদের এখন সৎযোগ্য প্রার্থী আছে আমাদের হেলাল ভাই, আমরা তাদেরকে এবং যেমনটি বলছে, বিশেষ করে যে খুলনার যে বন্ধ মিল কারখানা চালু এবং খুলনার যে জলাবদ্ধতা দূরীকরণ, এবং এমনটাই প্রত্যাশা করছে যে মন্ত্রিসভা গঠিত হবে যেখানে ঠাঁই মিলবে এই অঞ্চল থেকে নির্বাচিত যে সকল জনপ্রতিনিধি, তাদের মধ্যে যে কোনো একজনকে এই মন্ত্রিসভা স্থান, এমনটা প্রত্যাশা করছে, তাকিয়ে আছে এই অঞ্চলের মানুষ। এটাই ছিল সর্বশেষ অবস্থা। হিমাদ্রি। আমিরুল, ধন্যবাদ আপনাকে। নতুন সংসদ, মন্ত্রী হচ্ছেন কারা, এর পাশাপাশি তুমুল আলোচনায় রাষ্ট্রপতি পদ নিয়ে কে হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। আলোচনায় আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হতে পারেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও, নজরুল ইসলাম খান ও ডক্টর আব্দুল মঈন খানের নামও শোনা যাচ্ছে রাষ্ট্রপতি হওয়ার তালিকায়। নতুন সংসদের স্পিকার কে হবেন এ নিয়েও কৌতূহল আছে। শোনা যাচ্ছে স্পিকার হতে পারেন বিএনপি নেতা জহিরুদ্দিন স্বপন। বিএনপি জনগণের শক্তির উপরে ভর করে আনে, তোমাদের কোমর ভেঙে গেছে, সেই কারণে তোমরা ওই পুলিশ, র্যাব আর গুন্ডাদের নিয়ে চলো। সরকার গঠনের ক্ষণগণনা চলছে। প্রায় 2 দশক পর ফের রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছে বিএনপি। মন্ত্রিপরিষদের পাশাপাশি নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়েও চলছে জোর আলোচনা। রাষ্ট্রপতি পদের আলোচনায় আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। মির্জা ফখরুলের গ্রহণযোগ্যতা ও আপোষহীন ভাবমূর্তি রাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদের জন্য তিনিই যোগ্য বলে মনে করা হচ্ছে। দলের সবচেয়ে কঠিন সময়ে জেল জুলুম সহ্য করে দলকে এগিয়ে নিয়ে গেছেন। কর্মী ও সমর্থকদের কাছে সংগ্রামের বাতিঘর হয়ে উঠেছিলেন মির্জা ফখরুল। তবে রাষ্ট্রপতি হতে তিনি কতটা আগ্রহী তা এখনও জানা যায়নি। সংসদে কার্যকর ভূমিকা রাখতে চান বিএনপি মহাসচিব। জানা গেছে সংসদ উপনেতা হয়ে প্রধানমন্ত্রীর পাশের সিটেই বসতে চান সজ্জন খ্যাত মির্জা ফখরুল। এদিকে রাষ্ট্রপতি পদের জন্য বিবেচনায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি সরকার গঠন করতে পারলে তিনি রাষ্ট্রপতি হতে পারেন বলে আগেও আলোচনা হয়েছে। ৭৯ বছর বয়সী খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1 আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে 4 বার সংসদ সদস্য হওয়ার পাশাপাশি একাধিকবার মন্ত্রীও ছিলেন তিনি। আবার রাষ্ট্রপতি পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামটিও আলোচনায় আছে। রাজনৈতিক ক্যারিয়ারে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, মন্ত্রিত্বও পাননি। তবে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন নজরুল ইসলাম খান। শ্রমিক নেতা হিসেবে যথেষ্ট সুনাম তার। রাষ্ট্রপতি হওয়ার তালিকায় আলোচনা থাকলেও নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হতে পারে, এমন তথ্যও আসছে সামনে। স্থায়ী কমিটির আরেক সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের নামও রাষ্ট্রপতি পদে আলোচনায় আছে। শিক্ষা গবেষণার পাশাপাশি ক্লিন ইমেজের কারণে তার আলাদা ব্যক্তিত্ব এই পদের জন্য আলোচনায় এসেছে বলেই মনে করেন নেতাকর্মীরা। মন্ত্রী রাষ্ট্রপতির আলোচনার সঙ্গে আরেকটি পদের বিষয়েও জনকৌতূহল রয়েছে, কে হবেন আগামী সংসদের স্পিকার। এতে যার নাম শোনা যাচ্ছে তিনি হলেন বিএনপি নেতা জহিরুদ্দিন স্বপন। বরিশাল 1 থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
নানা চ্যালেঞ্জ আর রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে বিএনপি টেকসই সিদ্ধান্ত নিতে সচেষ্ট রয়েছে বলেই জানা গেছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ১৯ বছর ৩ মাস ১৯ দিন পর আবারও রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বিএনপি। ইতিহাস বলে যখনই বাংলাদেশের রাজনীতিতে সংকট তৈরি হয়েছে তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে জিয়া পরিবার। ১৯৭৫ পরবর্তী অরাজকতার অবসানে রাষ্ট্রের হাল ধরেছিলেন দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ৯০-এর গণ আন্দোলনে দৃঢ়তার প্রতীক বেগম খালেদা জিয়া। আর ২৪ পরবর্তী বাংলাদেশ পুনর্নির্মাণের সুযোগ এখন তারেক রহমানের হাতে। উনিশশো ৭১ সালের ২৭শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মেজর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এরপর স্বাধীন বাংলাদেশের প্রথম কয়েকটি বছর কেটেছে নানা রাজনৈতিক সংকটে। নেতৃত্বের দুর্বলতায় দেশ যখন পথ হারানোর উপক্রম, তখনই আবারও লাইমলাইটে জিয়াউর রহমান। এবার মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে হাল ধরলেন বাংলাদেশের। তার দৃঢ়তায় ধীরে ধীরে শান্ত হতে থাকল রাজনীতির মাঠ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এক অনারম্ভ অনুষ্ঠানে তিনি প্রতিষ্ঠা করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দ্বিতীয় সংসদ নির্বাচন দিয়ে লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান জনপ্রতিনিধি হয়ে মনোযোগী হলেন দেশ পুনর্গঠনে। কিন্তু শকুনের থাবা থেমে থাকল না। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে জনপ্রিয়তার তুঙ্গে থাকা জিয়া শিকার হলেন চক্রান্তের। তার নির্মম মৃত্যুতে আবারও হোঁচট খেল দেশ, দল। গণতন্ত্র অবরুদ্ধ হল আবারও। জাতির উপরে চেপে বসল সামরিক শাসনের ভূত। ক্ষমতার আশপাশে থাকার লোভে যখন তৎকালীন বাংলাদেশের প্রায় সব দল, রাজনৈতিক নেতা স্বৈরশাসক এরশাদের সঙ্গে হাত মেলালো, তখন জিয়াউর রহমানের বিএনপি গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন। জেল জুলুমের কাছে মাথা নত না করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জয়ী হয়েই ১৯৯১ সালে দ্বিতীয়বার রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। ১৯৯৬-এ খানিকটা পথ হারা হলেও দ্রুতই সামলে নেয় দলটি। জনগণের দাবির মুখে ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদল নিশ্চিতে চালু করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই আবারও ২০০১ সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। চতুর্থবার রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পায় দলটি। সে সময় দুর্নীতি, স্বজনপ্রীতি আর অনিয়মের মৎস্যন্যায়ে ডুবতে থাকা দেশ পুনর্গঠনে দৃঢ়তা দেখান বেগম খালেদা জিয়া। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হন তিনি। দল মত নির্বিশেষে বিচারের মুখোমুখি হয় অপরাধীরা। ২০০৬ সালের ২৯শে অক্টোবর রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করে দেন খালেদা জিয়া। এর পরের ইতিহাস বিএনপির জন্য কেবলই জুলুম, নির্যাতন আর সংগ্রামের। ২০০৮ সালের নির্বাচনে ৩০টি আসনে জয় পেয়ে সংসদে বিরোধী দলীয় নেতা হন খালেদা জিয়া। তবে এরপর থেকেই শুরু হয় আওয়ামী লীগের দমনপীড়ন। নানাভাবে প্রধান বিরোধী দলকে নিশ্চিহ্ন করাই ছিল শেখ হাসিনার মূল লক্ষ্য, যা বিভিন্ন সময় তার বক্তব্যেও প্রকাশ পায়। মিথ্যা মামলার কলঙ্ক নিয়েই বেগম খালেদা জিয়ার অসুস্থতায় নেতৃত্বের শূন্যতা দেখা দেয় বিএনপিতে। সুদূর লন্ডনে বসে দলটির হাল ধরেন তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের নানা জুলুম অত্যাচার সহ্য করেই দলটির নেতাকর্মীরা তার নেতৃত্বেই সরব থাকে আওয়ামী স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। জুলুম, অত্যাচার আর অন্যায়ের মাত্রা ছাড়িয়ে গেলে ছাত্র জনতার বিক্ষোভে দেশ থেকে পালিয়ে যায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরপর অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের শাসনে হতাশ জনগণ ভোটাধিকার প্রয়োগ করে আবারও পঞ্চমবারের মতো রাষ্ট্র ক্ষমতায় আনল বিএনপিকে। দলটির চেয়ারম্যান হিসেবে এখন তারেক রহমানের সামনে অবাধ সুযোগ নেতৃত্ব গুণে স্থিতিশীল বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করে বাবা মায়ের পরিচয়কে ছাপিয়ে ইতিহাসে নিজের স্থান করে নেয়ার। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে 2 আসনে বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসন ছেড়ে দিয়েছেন। ঢাকা 17 আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তিনি। শপথের আগের দিন সোমবার তিনি চিঠি দিয়ে বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন। এই তথ্য নিশ্চিত করে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এখন আসনটি শূন্য ঘোষণা করে গেজেট জারি করবে নির্বাচন কমিশন। পরে এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হবে। গেল বৃহস্পতিবার ভোটের পর 297 আসনে নির্বাচিতদের গেজেট হয়েছে শুক্রবার। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিতদের শপথের আয়োজন হয়েছে। এবারে নির্বাচনে 209টি আসন জিতে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলের চেয়ারম্যান 2 আসনে ভোট করে দুটোটি জিতেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ 3টি আসনে নির্বাচন করতে পারেন, আর সংবিধান অনুযায়ী একজন সংসদ সদস্য একটি আসনে প্রতিনিধিত্ব করবেন। স্যার, একটা জিনিস একটু জানা ছিল, আপনি একটু কথা বলেছেন স্যার একটু আগে, যে তারেক রহমান বগুড়া 6 আসন ছেড়েছেন স্যার, ওই বিষয়টা একটু জানার ছিল। হ্যাঁ, ছেড়েছেন উনি, আমাদের কাছে একটা চিঠি দিয়েছেন, ছেড়ে দেওয়ার কথা বলে 17টা রাখবেন, ঢাকা 17 রাখবেন। 17 বছরের নির্বাসিত জীবন থেকে রাজস্বিক প্রত্যাবর্তন, অতঃপর নির্বাচনে ভূমিধ্বস বিজয়, সব মিলিয়ে দেশের রাজনীতির মহাকাব্যে এক মহানায়ক হিসেবে আবির্ভূত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জীবনের চলতি অধ্যায়টি সুখকর হলেও বর্ণাঢ্য এই রাজনীতিবিদের বিগত অভিজ্ঞতা ছিল তিক্ততায় ভরা। নিজে বিপদে থেকেও অসংখ্য অসহায় মানুষকে সহায়তা করেছেন পরিচয় গোপন রেখে। তাই সইতে হয়েছে পাহাড় সম মামলার খড়গ এবং জিজ্ঞাসাবাদের নামে নিষ্ঠুর নির্যাতন। এত কিছুর পরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েও পরাজিতদের বুকে টেনে নিয়ে অনন্য এক ইতিবাচক রাজনীতির নজির স্থাপন করেন তিনি। হয়ে ওঠেন গণতান্ত্রিক সৌহার্দ্যের অনুকরণীয় দৃষ্টান্ত। I have a plan. শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতিতে তারেক রহমানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 1988 সালে। ওই বছর বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে যোগ দেন তিনি। কিন্তু তারেক রহমানের রাজনীতিতে সম্পৃক্ততা শুরু আরও আগে থেকেই। 1986 সালে মা খালেদা জিয়ার সাথে রাজপথে আন্দোলনে যুক্ত হয়ে ভূমিকা রাখেন স্বৈরাচার পতনের। ওই সময় একাধিকবার মায়ের সাথে গৃহবন্দী হন তিনি। 1988 সালে বিএনপির সদস্য হবার পর 1991 সালে মা খালেদা জিয়ার নির্বাচনী প্রচারে দেশের প্রায় সবকটি জেলায় প্রচারণা চালান তারেক রহমান। ওইবার তার নির্বাচনী প্রচারণা চালানো প্রায় সব জেলাতেই বিজয়ী হয় বিএনপির প্রার্থীরা। 1993 সালে বগুড়া জেলা ইউনিটের নেতৃত্ব নির্বাচনে সম্মেলনের আয়োজন করেন তারেক রহমান, যেখানে ব্যবহার করা হয় গোপন ব্যালট, যা দেশের রাজনীতির সংস্কৃতিতে গণতন্ত্র চর্চায় অনুকরণীয় হয় অন্যান্য দলের জন্য। 2001 সালে নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ে সমস্যা ও সুশাসন নিশ্চিতে গবেষণার জন্য ঢাকায় একটি অফিস তৈরি করেন তিনি। তার প্রচেষ্টায় সেবার বিপুল ব্যবধানে জয়ী হয় বিএনপি। বিএনপির ওই বিজয়ের পর চেয়ারপারসনের ছেলে হয়েও তৃণমূল থেকে ব্যাপক সমর্থন থাকার পরও এমপি পদ পাওয়ার জন্য নির্বাচনে অংশ নেননি তিনি। গ্রহণ করেননি মন্ত্রীর পদও। পরে 2005 সালে দেশব্যাপী তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে দলের মধ্যে আরও সুনাম অর্জন করেন তারেক রহমান। 2001 সালে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন তিনি। একের পর এক জনসংযোগ করে ক্রমশই জাতীয়তাবাদী আদর্শের মানুষের চোখের মণি হয়ে ওঠেন তারেক রহমান। তবে বিপুল জনপ্রিয়তায় যেন কাল হয়ে ওঠে তারেক রহমানের জন্য। 2007 সালের 7ই মার্চ সেনা সমর্থিত 1-11 সরকার আসার পর গ্রেফতার করা হয় তাকে। একে একে দেয়া হয় 19টি মামলা। 18 মাস কারাভোগের পর 2008 সালের 3 সেপ্টেম্বর মুক্তি পান তিনি। 11 সেপ্টেম্বর লন্ডনে যেতে বাধ্য হন তারেক রহমান। সেখান থেকে দীর্ঘ 17 বছর ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে বিএনপির নেতৃত্ব দেন তিনি। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা ছিল। তবে লন্ডনে গিয়েও মামলার ধাক্কা থেকে রেহাই মেলেনি তারেক রহমানের। হত্যা, দুর্নীতি, মানহানি সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করে আওয়ামী লীগ সরকার। লন্ডনের নির্বাসিত জীবনে থেকেও দেশের মানুষকে ভুলে যাননি তিনি। নাম পরিচয় গোপন করে সহায় সম্বলহীন মানুষগুলোর পাশে দাঁড়ান তারেক রহমান। 1.5 যুগের বেশি সময় পর সেই সব মানুষ জানতে পারেন জীবনের চরম দুঃসময়ে তাদের পাশে থাকা মানুষটি ছিলেন বিএনপি চেয়ারম্যান। মাটাও যখন সেই প্রশান্তির হাসি দেয়,
পাওয়াটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে অব্যাহতি পান বিএনপির রাজনীতির প্রাণভোমরা তারেক রহমান। 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপি চেয়ারম্যানের রাজস্বিক প্রত্যাবর্তনের সাক্ষী হয় বাংলাদেশ। দেশের জনগণের কাছে পৌঁছেই তিনি ঘোষণা করেন, আই হ্যাভ এ প্ল্যান। I have a plan for the people of my country. আর নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশ জুড়ে একটানা অর্ধশতাধিক জনসমাবেশে আগামীর বাংলাদেশ নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। তারেক রহমানের দূরদর্শী 31 দফা অনুসৃত নির্বাচনী ইশতেহারে আস্থা রাখে জনগণ। 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে ভূমিজস বিজয় পায় বিএনপি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও কোনো অহংকার বা অহমিকা প্রশ্রয় দেননি তিনি। বিজয়ী হয়েও বুকে টেনে নেন পরাজিতদের, আশ্বস্ত করেন সবাইকে নিয়েই দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দেবে বিএনপি। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশার কথা জানতে এ পর্যায়ে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদ রহমান। তাওহিদ, আজ এমপিদের শপথ, নতুন মন্ত্রিসভার শপথ, সেই সাথে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে। সিলেটের মানুষের প্রত্যাশা কি? হিমাদ্রি, নির্বাচনের পর কিন্তু আজই নতুন সরকার যেটি বলছেন, আজকে সকালে সংসদ সদস্যরা এবং বিকেলে মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন। তো সে কারণেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে আশা প্রত্যাশা রয়েছেই। আমরা সরাসরি মানুষের কাছ থেকেই জানবো তাদের প্রত্যাশার কথা। আপনার কাছে একটু জানতে চাই, নতুন সরকারের কাছে প্রত্যাশা কি? আমাদের সিলেটবাসীর প্রত্যাশা হলো যে সিলেটে যারা মন্ত্রী পরিষদ গঠন করবে, সিলেট থেকে যারা মন্ত্রী পরিষদে টাইপ হবেন, তার মধ্যে আমাদের আরিফুল হক চৌধুরী আছে সিলেট 1 থেকে, আমাদের খন্দকার মুক্তাদির সাহেব আছেন। আমরা চাই সিলেটের যে কাঙ্ক্ষিত যে উন্নয়নটা এতদিন বঞ্চিত ছিল, এই উন্নয়নটা যাতে এখন আবার নতুন করে শুরু হয়। আপনার কাছে একটু জানতে চাই, নতুন সরকারের কাছে প্রত্যাশা কি? আমার কাছে প্রত্যাশা হচ্ছে আমাদের বাংলাদেশের যে দুর্নীতি আছে, দুর্নীতিকে দমন করে বাংলাদেশের স্বচ্ছতা আনবে। বিশেষ করে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে যেন ডিঙ্গিয়ে যেতে না পারে, বিশেষ করে এদেরকে স্মরণ করা হয়, এদের বিচার যেন করা হয়। আর চাঁদাবাজি, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে যেন বাংলাদেশের সরকার, জনাব তারেক রহমান যে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যান যেন জনগণের পক্ষে, দেশের পক্ষে হয়। বারংবার আমরা দেখেছি দেশের টাকা পাচার করে বিদেশে তারা বেগম ফারার মতো জায়গায় তারা অবস্থান নিয়েছে। এই সরকার, নতুন সরকার যেন বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়, বিশেষ করে জনগণের পক্ষে নতুন কর্মসংস্থান সৃষ্টির পক্ষে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করি। আপনার কাছে একটু? আমার কাছে জানার ভিত্তিতে এই দেশে মাদক, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো সর্বোচ্চভাবে বন্ধ করতে হবে এই সরকারের। আর জাতির স্বার্থে যেটা কল্যাণ হবে ওইটাই যেন এই সরকার পদক্ষেপ নেয়, এগুলি আমাদের কাছে আশা। আপনার কাছে একটু জানতে চাই, আপনার কাছে প্রত্যাশা কি নতুন সরকারের কাছে? আপনার বাংলাদেশে নতুন সরকার গঠন হচ্ছে আজকে, নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে দেশে যে দুর্নীতি হয়েছে বিগত সরকার আমলে, এই দুর্নীতি যাতে এই দেশে আর না হয়, মানুষ যাতে ন্যায় এবং ইনসাফ পায়। তারেক রহমান যে ইনসাফের কথা বলেছেন সেটা যেন বাস্তবায়ন করতে পারে, আমরা এটাই তার কাছে আশা করি। এবং দেশের সকলকে শান্তিময়ভাবে থাকতে পারে এরকম একটি সরকার আমরা আশা করি তারেক রহমানের কাছে, যে দেশটাকে সুশৃঙ্খল রাখতে পারে। যে আপনি শুনছিলেন দেশকে সুশৃঙ্খল করা এবং দুর্নীতি থেকে মুক্ত করা, এবং পাশাপাশি তারেক রহমান দেশে আসার পর যে পরিকল্পনার কথা বলেছিলেন সেই পরিকল্পনা অনুযায়ী সুষ্ঠুভাবে কিন্তু দেশকে পরিচালনা, এবং পাশাপাশি সিলেটের স্থানীয় যে কাজগুলো রয়েছে সেগুলোতেও যাতে সংসদ সদস্যরা এই সরকারের হয়ে কাজ করেন, এই বিষয়গুলোই ছিল সাধারণ মানুষের প্রত্যাশা। হিমাদ্রি, তাওহিদ, ধন্যবাদ আপনাকে। সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সবশেষ পরিস্থিতি জানাতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, এখন ঠিক 8:30 অর্থাৎ 1.5 ঘন্টা পর সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবকিছু মিলে সেখানে প্রস্তুতি কেমন দেখছেন? এখন পর্যন্ত কেউ এলো কিনা? আপনি জানেন যে আসলে এই আজকের দিনটি অর্থাৎ এই শপথের মধ্য দিয়ে কিন্তু সংসদ ভবন পুনরায় যে চালু হওয়া বা সংসদ ভবনের কার্যক্রম আবারও শুরু হওয়া এবং প্রাণবন্ত হওয়া, সেই দিনটি কিন্তু আজকে, এবং এই দিনটির জন্যই কিন্তু এই গণতান্ত্রিক যাত্রার জন্যই কিন্তু আসলে দেশের মানুষের দীর্ঘ
লড়াই সংগ্রাম এবং এই গত 18 মাস ধরে যে অপেক্ষা ছিল সেটির অবসান হতে যাচ্ছে এবং সব ধরনের প্রস্তুতি কিন্তু এরই মধ্যে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা থেকে নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য যে সকল আয়োজন রয়েছে, যে সকল আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো কিন্তু শেষ করা হয়েছে। 10টায় এই শপথ বাক্য পাঠ করানো হবে এবং আপনি জানেন যে এবার কিন্তু সাংবিধানিক নিয়ম অনুযায়ী যদিও তারপরেও কিছুটা বলা যায় যে রেওয়াজ ভেঙেই এটি প্রথম এই প্রধান নির্বাচন কমিশনার শপথ করাবেন সংসদ সদস্যদের। আপনি জানেন যে উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতির কারণে এই শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশন এবং এখন পর্যন্ত সংসদ সদস্যদের চোখে পড়েনি তারা এসে প্রবেশ করেছেন কিনা। তবে যে সময় আছে বাকি নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে তাদের এখানে উপস্থিতি শুরু হবে। তবে এই তথ্যগুলো জানার জন্য আসলে সরকারি গণমাধ্যম সরাসরি সেটি সম্প্রচার করবে, কোনো বেসরকারি গণমাধ্যমের আসলে এই শপথ কক্ষে উপস্থিত থেকে এই খবর প্রচারের সুযোগ নেই। তারপরও ডিবিসি নিউজ এই খবর সরাসরি দর্শকের সামনে তুলে ধরবে যে কোনো মাধ্যমে এবং যারা নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন তাদের কিছুক্ষণের মধ্যে এখানে আসা শুরু হবে এবং আমরা যদি দেখেছি পুরো সংসদ ভবন এলাকা জুড়েই কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা দেখেছি। যারা এখানে শপথ গ্রহণ করতে আসবেন তাদের যে তালিকা রয়েছে সেই তালিকা ধরেই কিন্তু তাদের প্রধান যে ফটক সংসদ ভবনের সেখান থেকে প্রবেশ করানো হবে। অর্থাৎ সংসদ সদস্যদের বাইরে আসলে কারো প্রবেশ করার অনুমোদিত ব্যক্তি যারা রয়েছেন তাদের কারোরই এখানে প্রবেশ করার কোনো সুযোগ নেই। তো সব মিলিয়ে আসলে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত, প্রাণবন্ত হয়ে উঠছে সংসদ ভবন, পুরো সংসদ ভবন। নিশ্চয়ই 10টায় শপথ বাক্য পাঠ করানোর পরে এই সংসদ আবার পুনরায় তাদের কার্যক্রম শুরু করার যে প্রক্রিয়া সেটিতে অংশ নিতে পৌঁছাবে এবং আপনি জানেন যে আজকে বিকালে কিন্তু মন্ত্রিপরিষদ যে গঠন হবে সেই মন্ত্রিপরিষদের কিন্তু শপথ রয়েছে এবং সেটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজে অনুষ্ঠিত হবে। সেই প্রস্তুতিও কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তো সব মিলে আসলে আজকের সংসদ ভবনকে কেন্দ্র করে একটি বিশেষ দিন এবং এই বিশেষ দিনকে উদযাপন করার জন্য কিন্তু আমরা দেখেছি যারা এখানে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু আসলে এক ধরনের উৎসবের আমেজের মধ্যে রয়েছেন। তো এই ছিল আসলে হিমাদ্রি সংসদ ভবন এলাকা থেকে সবশেষ খবর। নিশ্চয়ই এরপরের খবরে হয়তো তখনকার পরিস্থিতি সম্পর্কে জানানো হবে। সোহাগ, ধন্যবাদ আপনাকে। সবাইকে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করে এই অঙ্গীকার করেন তিনি। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সন্ধ্যায় তারেক রহমানকে স্বাগত জানান চরমনায় পীর। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, নতুন সরকার ইসলাম ও দেশ বিরোধী কাজ করেন তাহলে এর বিরুদ্ধে আওয়াজ তোলা হবে। এছাড়া ইসলামী আন্দোলন কেন একটি আসন পেল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। জুলাই সনদের মধ্যে যে উচ্চ কক্ষের ব্যাপারে যে আলোচনা হয়েছে আপনারা সেটা গুরুত্ব সহকারে সেটা আপনারা দেখবেন এবং এটা যেন ব্যাহত না হয়, কারণ এটা হলে তাহলে জনগণের মধ্যে আস্থার দিকটা কমে আসবে। ভারত বাংলাদেশ সম্পর্ক শেখ হাসিনা ইস্যুতে আটকে থাকবে না। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাণিজ্য সহ বৃহত্তর সহযোগিতার ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করা সম্ভব। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত অবস্থান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রযাত্রায় কোনো বাধা নয়। মির্জা ফখরুল আরও বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বা পানি বন্টন চুক্তি সহ যেসব বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে। যারা যুদ্ধের কথা বলে তারা উন্মাদের মতো কথা বলে। বিএনপি মহাসচিব বলেন, নতুন সরকার আওয়ামী লীগের ঋণের বোঝা পর্যালোচনা করবে এবং বাংলাদেশের স্বার্থে যেসব প্রকল্প কার্যকর সেগুলো রাখা হবে। সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত। এছাড়া দেশের গণতান্ত্রিক উন্নয়নে সরকারি দলকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আর দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার হুঁশিয়ার দিয়ে বলেন, সংখ্যাগরিষ্ঠের মত উপেক্ষা করে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা না হয় তবে আবারও
জুলাই ফিরে আসবে। নির্বাচন পরবর্তী সারা দেশে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে সোমবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে 11 দলীয় ঐক্যজোট। বিক্ষোভ মিছিলে অংশ নেন জামায়াত ইসলামী সহ জোটের কেন্দ্রীয় নেতারা। এ সময় নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। বিক্ষোভ মিছিলের আগে বায়তুল মোকাররমের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলগুলো। নেতারা বলেন, সারা দেশে চলমান সহিংসতা বন্ধ না হলে রাজপথে নামতে বাধ্য হবে তারা। যেই বন্ধের উপর আক্রমণ করা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, বোরকা ধরে টান দেওয়া হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে, পা ভাঙা হয়েছে, প্রত্যেকটির হিসাব কড়ায় গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তারেক রহমান থেকে বাংলাদেশে বুঝে নেব। আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতা কর্মী সমর্থকদের উপর যেই পৈশাচিকতা জানানো হচ্ছে, আমাদের বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, আমাদের মা বোনদের শ্লীলতাহানি শুধু নয়, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, আমাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফেসিবাদ ফিরিয়ে আনবার পায়তারা চালানো হচ্ছে। সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচন পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ। আপনারা এইভাবে ম্যানিপুলেশন করে বিজয়ী হয়েও আপনারা জাতির পরে হামলে পড়েছেন, খুন, সন্ত্রাস, বাড়িঘরে অগ্নিসংযোগ, নির্দয়ভাবে পিটাচ্ছেন, মা বোনদের ধর্ষণ করছেন। সেই দৃশ্য আমাদেরকে আবার ফাঁসিবাদের চিত্র মনে করিয়ে দিচ্ছে। এদিকে বিকেলে রাজধানীর মগবাজারে নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে মতবিনিময়ের আগে জামায়াতের আমির বলেন, দেশ ও মানুষের কল্যাণে সরকারকে প্রতিটি ক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুত তার দল। সংসদের দুইটা অঙ্গ, একটা সরকারি দল আর একটা থাকবে বিরোধী দল, এটাই স্বাভাবিক। বিরোধী দল যেন তার ন্যায্য অধিকার, সংসদে কথা বলার অধিকার পায়, সেটা আমরা আশা করব। নতুন সরকারের দায়িত্ব যারাই নেবেন, দায়িত্ব নেওয়ার পরে আমরা আমাদের দিক থেকে নৈতিক দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। জামায়াতের আমির মনে করেন, সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন অধ্যায়ের সূচনা হবে। হাতে হাতে কাজ তুলে দেওয়ার জন্য। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের পর এবার আলোচনায় সংসদে উচ্চ কক্ষ গঠনে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে হাফ ভোট বিজয় হওয়ার পর এবার আবারও আলোচনায় বিষয়টা। কিন্তু বড় প্রশ্ন, কিভাবে গঠিত হবে উচ্চকক্ষ? ভোটের হারে নাকি সংসদ সদস্যের হিসাবে? সাবেক ঐকমত্য কমিশনের মতে ভোটের শতাংশ অনুযায়ী হওয়া উচিত উচ্চকক্ষ, যাতে বিএনপি 56টি, জামায়াত 36টি ও এনসিপি 3টি আসন পাবে উচ্চকক্ষে। যদিও বিএনপি সংসদ সদস্য অনুপাতে আসন বন্টন করতে চায় উচ্চকক্ষের। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিজয়ী দল উচ্চকক্ষ গঠন না করতে চাইলে বাধ্যবাধকতার কোনো সুযোগ নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে গত 12ই ফেব্রুয়ারি। একই সাথে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে হয়েছে গণভোটও। সংসদ নির্বাচনে 212 আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছে বিএনপি জোট। আর গণভোটে হ্যাঁ ভোট পড়েছে 68% বেশি। ফলে জুলাই সনদ অনুযায়ী সংসদে উচ্চকক্ষ গঠনের বড় দায়িত্ব নতুন সরকার গঠন করতে যাওয়া বিএনপির ওপর। এখন প্রশ্ন উঠেছে, উচ্চকক্ষে আসন বন্টন কিভাবে? ভোটের পরিসংখ্যানে নাকি সংসদ সদস্যের হারে? সাবেক সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনের শর্ত অনুযায়ী ভোটের হারে আসন বরাদ্দ হলে বিএনপি উচ্চকক্ষে 56টি, জামাত 36টি, এনসিপি 3টি, ইসলামী আন্দোলন 3টি ও বাংলাদেশ খেলাফত মজলিস 2টি আসন পাবে। তবে বিএনপি সংসদের আসনের অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টন করতে চায়। এ হিসাবে প্রায় 3টি আসনের জন্য উচ্চকক্ষে 1টি আসন পাবে রাজনৈতিক দলগুলো। তবে তাতে 3-এর কম আসন পাওয়া রাজনৈতিক দলগুলো প্রতিনিধিত্ব পাবে না উচ্চকক্ষে। জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সদস্য বদিউল আলম মজুমদারের মতে, ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষের আসন বন্টন হওয়া ভালো। গণভোট পাশ হয়েছে আপনার 180 কর্মদিবসের মধ্যে আপনার এটা সংবিধান অন্তর্ভুক্ত করতে হবে, 1 মাসের মধ্যে সংখ্যা গঠন করতে হবে। উচ্চকক্ষ করার ব্যাপারে কোনো নোটিফিকেশন নাই, সেটা কিভাবে করা হবে? বিএনপি এবং কয়েকটা সমমনা দল বলেছে যে এটা হবে
হবে সংসদ সদস্যদের সংখ্যার হারে, এটা ঐক্যবদ্ধ হিসেবে ধরে নেওয়া হয় ভোটার অনুপাতের হারে। সংখ্যানুপাতেই তা না হলে এটার কোনো করার লাভ নেই। সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী মঞ্জিল মোর্শেদের মতে সংসদে উচ্চকক্ষ গঠন করা নির্ভর করছে বিএনপির ওপর। তারা যেটা আগে ঐক্যমত পোষণ করেছে সেটাই হবে। ওর বাইরে তাদের উপর চাপিয়ে দেওয়া যে জিনিসগুলো, যেমন পিআরের মাধ্যমে অমুক আপনার উচ্চকক্ষ, অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো কিন্তু তারা একমত পোষণ করে নাই এবং তাদের উপরে কোনো বাধ্যবাধকতাও নাই। হ্যাঁ না ভোট আপনি যাই দেন না কেন। জুলাই জাতীয় সনদে সংসদের সংস্কার প্রস্তাবে সংসদ সদস্য অনুপাতে উচ্চকক্ষের আসন বণ্টনের পক্ষে ছিল বিএনপি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।